আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে ফের আলোচনায় বসবেন ডক্টর ইউনূস। ৬ সংস্কার কমিশনের অগ্রগতি জানানো হবে। সেনাবাহিনীর আশ্বাসে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ প্রত্যাহার। ৫২ ঘণ্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এবং মহালয়া দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে দেবীর বন্দনা, কঠোর নিরাপত্তা বলয় র্যাবের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি তা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এটা তৃতীয় দফায় রাজনৈতিক দলের বৈঠক। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শও নেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে ২ দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। এই কমিশনগুলোর ফরমেশন ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। ৫২ ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। বার্ডস গ্রুপের মালিক গ্রেফতার এবং বকেয়া পাওনা আদায়ে সেনাবাহিনীর আশ্বাস দিলে দুপুর ১টার দিকে মহাসড়ক ছেড়ে দেন তারা। এতে দুই দিনেরও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সাভার থেকে শেখ আবুল বাশারের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জাহিদুল আলম। শ্রমিক আন্দোলন তুলে নেয় দুপুরের পর থেকে স্বাভাবিক হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। এর আগে সোমবার সকাল থেকে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। অনেক বছর চাকরি করে আমরা বেসিক পাবো, আমাদের অনেক টাকা পয়সা পাওনা দাওনা আছে, সবগুলো আমরা পাবো, আমাদের কিছু না দিয়ে খাতে বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা লোকের এরকম কষ্ট, কিন্তু এই সরকার দিয়ে কোনো পদক্ষেপ নাই, আমাদের কোনো সুরা হইতেছে না। পুলিশ জানায় এরই মধ্যে আটক করা হয়েছে বার্ডস গ্রুপের মালিক, তার ছেলে এবং বোনকে। কিভাবে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া হবে সে ব্যাপারে মীমাংসা করে তাদের ছেড়ে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। মূলত বার্ডস গ্রুপের মালিক পক্ষের কয়েকজন আটক এবং পাওনা আদায়ে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। কর্মরত সকলকে চেক করে থাকে। আন্দোলনরত শ্রমিকরা জানান অর্ডার সংকট ও অর্থনৈতিক টানাপোড়েনে হঠাৎ কয়েকশো শ্রমিক ছাঁটাই করে বার্ডস গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় সোমবার এসব শ্রমিক কর্মচারীদের পাওনা বেতন, সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়া হবে। তবে সোমবার গিয়ে দেখতে পান ৩ মাসের সময় চেয়ে নোটিশ ঝোলানো হয়েছে প্রতিষ্ঠানটির গেটে। এরপরই সড়কে অবস্থান নেন কাজ হারিয়ে বিপাকে পড়া এসব শ্রমিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত বলে মনে করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে তিনি জানান, বয়স কত বাড়ানো হবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। এদিকে চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়ে যৌক্তিক সমাধান আশা করছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকুরি প্রত্যাশীরা।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এই দাবি নিয়ে আরও সোচ্চার হন আন্দোলনকারীরা। সবশেষ গত সোমবার চাকুরির বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে 2 সদস্যের কমিটি করে সরকার। কমিটিতে সাবেক সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সদস্য সচিব করা হয়। সচিবালয় এই কমিটির সাথে বৈঠক করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। আমাদের দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা যারা আন্দোলন করতেছি আমাদের 12 জনের একটা কমিটি আছে। যদি আমরা 12 জন বাদে, যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না। সরকারি চাকুরিতে নিয়োগের বয়সসীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করেন কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। তবে সরকারের নীতি পদ্ধতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত। ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের। অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এ সময় তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির পরই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে পোশাক খাত ও পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এর পেছনে স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা জড়িত এমন অভিযোগ করে বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচার রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, জনগণ তা প্রতিহত করবে। মইনুল আহসানের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ পাঠাচ্ছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির সদস্যরা দায়িত্বপ্রাপ্তদের হাতে খাতা কলম সহ ওইসব উপকরণ বুঝিয়ে দেন। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দুর্যোগের শুরু থেকেই সাধ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রথম চালান যেটা 10,000 প্যাকেট শিক্ষা সামগ্রী, সেটা আমরা আজকে এই 5টি জেলার মধ্যে 5টির মধ্যে 4টি জেলাতে এখন পাঠানো হবে। এ সময় তিনি বলেন, এখনো প্রশাসন সহ গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা বহাল তবিয়তে আছে এবং তাদের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলট্রেক্সে হচ্ছেটা কি? হিলট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা, অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পার্শ্ববর্তী দেশের হাতে পোশাক খাত তুলে দিতেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে, এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। এরা কোথায়? জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক এমপি সালাম মোর্শেদীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে বিচারকরা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু।
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, সাবেক এমপি, সাবেক সচিব ও ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সহ 5 জনকে বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঢাকার পল্টন থানার হত্যা মামলায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের ও সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদের রিমান্ড চাওয়া হয়। আদাবর থানার হত্যা মামলায় সালাম মুর্শেদি, যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও গুলশান থানার হত্যা মামলায় নাসিক জামান আদনানের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিদের আইনজীবীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে জামিন চান। পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসা করতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তার দেখিয়ে তারপরে বিজ্ঞ আদালতে তাকে আনতে হবে। এই শর্ত সাপেক্ষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আদালতে শুনানি করেছি, তার জামিন প্রার্থনা করেছি। আদালত আমাদের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছে। জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন এবং তার মেডিকেল চেক আপ, তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয়, আদালত সেই আদেশটুকু আজকে দিয়েছেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। একজন সচিব আপনারা জানেন মোহাম্মদ মেজবাউদ্দিন, উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার, চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ি থানা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল সালাম মুর্শেদি এই অবৈধ সরকারের প্যাসিজ হাসিনা সরকারের একদল অবৈধ এমপি ছিল। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। বসুন্ধরা গ্রুপের একজন কোঅর্ডিনেটর নাসিক আদনান, বিজ্ঞ আদালত তাকে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। হত্যা ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত বিদায় এই কামাল নাসের সহ তার সহযোগিতা সেখানে তার নেতৃত্ব ছিল। পল্টন থানা মামলায় রিমান্ডে প্রেরণ করা হয়। এর আগে দোহার, সাভার ও আশুলিয়ার পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে মোট 7 দিনের রিমান্ডে পাঠায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আস্থাহীনতার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এখনো কম। হুন্ডিতে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। রেমিটেন্সের প্রবাহ নিয়ে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তথ্য তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। দক্ষ জনবল তৈরি, অভিবাসন খরচ কমানো ও বিদেশ যেতে সহজ ঋণ সুবিধা দিয়ে এই সংকট নিরসন সম্ভব বলে মনে করছেন ব্যাংকাররা। তরিক ইসলামের রিপোর্ট। প্রতি বছর বাংলাদেশ থেকে বাড়ছে প্রবাসীর সংখ্যা, অথচ বাড়ছে না কাঙ্ক্ষিত রেমিটেন্সের হার। যদিও গেল সেপ্টেম্বরে রেকর্ড $240 কোটি দেশে পাঠিয়েছে প্রবাসীরা। এ বাস্তবতায় বৈধ পথে প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়াতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা তুলে ধরেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর সীমাবদ্ধতার কথা। যে বিনিয়োগটা, প্রজেক্ট কস্ট, মাইগ্রেশন কস্ট, সেখানে কোনো হাত দিচ্ছি না। দেখা গেল 2 বছর পর সে ইলিগাল হয়ে যায়। ইলিগাল চ্যানেলে কিন্তু টাকাটা সে পাঠাতে পারছে না। গভর্নমেন্টের বাইরে যে অফিসগুলো আছে, ফরেন অফিসগুলো আছে, এরা টোটালি ইনঅ্যাক্টিভ। একটা সুন্দর ভবিষ্যতে নিশ্চয়তা দিবে, তখন কিন্তু তারা একটু কম রেটে হলে কখনোই ইলিগাল চ্যানেলে যাবে না। বৈধ পথে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর। It is pertinent to say that if migrants get proper education, training, information and financial literacy as well as finance from formal sources. রেমিটেন্স কম আসায় বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতাকেই দায়ী করেন BIBM এর মহাপরিচালক। ব্যাংকিং সেবা সহজ করার কথাও বলেন তিনি। আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমাদের যে BMET, গোয়েসল, বাইরা, কমার্শিয়াল ব্যাংকস, বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, পুরো যে স্টেক হোল্ডার যে প্ল্যাটফর্মটা আছে, এখানে কমিউনিকেশন গ্যাপ আছে, এখানে কোঅপারেশনের গ্যাপ আছে, এখানে কোঅর্ডিনেশনের গ্যাপ আছে এবং এইটা বাড়াতে হবে। বিশ্ববাজারের চাহিদা মতো দক্ষ জনবল তৈরি ও প্রবাসীদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান বক্তারা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ তহবিলে 11,69,84,420 টাকা সংগ্রহ হয়েছিল। 22 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত টিএসসিদের সরাসরি বা
ব্যাংকিং অ্যাকাউন্টে এসব অর্থ দান করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে এসব তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। তিনি জানান, এর মধ্যে ত্রাণের জন্য খাদ্যপণ্য ও শিশুদের দুধ সহ বিভিন্ন জিনিস কেনার কাজে 1,78,33,000 টাকা ব্যয় হয়েছে। বর্তমানে জমা রয়েছে 9,91,91,00,000 টাকা। তার মধ্যে থেকে 8 কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া বাকি টাকা এরই মধ্যে উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রমে দেওয়া হয়েছে। 9,51,51,213 টাকা, প্রায় 10 কোটি টাকা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে। সেইখান থেকে আমরা 8 কোটি টাকা আজকে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের তহবিলে দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে অর্থ, সেটির যে সঠিক ব্যবহার, পুনর্বাসনের যে সঠিক ব্যবহার, সেটার পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেটি সরকারের রয়েছে, ত্রাণ মন্ত্রণালয়ের রয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এই টাকাটি তাদের মাধ্যমে সাধারণ মানুষের যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায়। এখানে যেহেতু আমরাও প্রতিনিধি হিসাবে রয়েছি, আমরা ওয়াচডগ হিসাবে আমরা এটার আমাদের জায়গা থেকে আমরা তদারকি করব। আশা করি তারাও আমাদের সহযোগিতা করবে। শুভ মহল্লার মধ্য দিয়ে সারা দেশে মণ্ডপে মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকে দেবীর বন্দনা করছেন ভক্তরা। এর আগে ভোরবেলা পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর মহল্লার বিশেষ পূজা অর্চনা ও অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। রাজধানী সহ সারা দেশের মন্দিরগুলোতে ভোর থেকে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরিবারের মঙ্গল কামনায় তর্পণ প্রদানের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ রাজধানীর মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। মার কাছে প্রার্থনা, জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী শান্তিতে থাকুক, শান্তি এবং মত সুন্দরভাবে কোনো যেন অরাজ্যকতার সৃষ্টি যেন না হোক, এটা মার কাছে প্রার্থনা। আমাদেরকে নিরাপত্তার সাথে সবকিছু করা হবে, আমরা এই বিশ্বাসে আছি। বাংলাদেশে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তি যেন শুভ শক্তির দ্বারা যেন তারা পরাভূত হয়। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সারা দেশের মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়া ভক্তদের সুবিধার্থে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানায় তারা। নিরাপত্তার ব্যাপারে সরকার খুব দৃঢ়প্রতিজ্ঞ। ইতিমধ্যে আমাদের সাথে সেনাবাহিনী তৎপরতা আছে। ওনারাও প্রত্যেকটা জেলায় উপজেলায় পূজা পরিষদের নেতাদের সাথে মিটিং করেছেন। প্রত্যেক পূজা মণ্ডপেই এই বছর বিশেষভাবে স্বেচ্ছাসেবক বাহিনী রাখা হয়েছে আমাদের মন্দিরগুলো একটা পর্যায়ে রাখার জন্য, যাতে কোনো অপশক্তি এই পূজায় ব্যক্ত না ঘটাতে পারে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হবে এবারের শারদোৎসব। আর 13 অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এদিকে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে উস্কানি থাকলেও বিশৃঙ্খলা রোধে মাঠে তৎপর থাকবে র্যাব। শারদীয় দুর্গাপূজায় সকাল ও বিকেলে বিশেষ টহল থাকবে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তিনি আরও জানান, সারা দেশে পূজা মণ্ডপে নিরাপত্তায় কাজ করবে র্যাব। কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়। সবার মতামত এবং বাস্তবতা পর্যবেক্ষণের মাধ্যমে শ্বেতপত্র প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশে ভীতি ও আস্থাহীনতার অবস্থা এখনও বিদ্যমান। রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছেন অথবা ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হচ্ছেন উল্লেখ করে দেবপ্রিয় বলেন, বর্তমান সরকার ও শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই অবস্থা পরিবর্তনে কাজ করছে। এখানে অন্তত
দেশের থেকে টাকা অর্থ পাচার হয়ে যায়, ব্যাংকের টাকা ফেরত যায় না, কর কেউ দেয় না, একই রকমভাবে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে চুরি হয়। এইগুলোকে কেন হয় সেই প্রক্রিয়াগুলোকে আমরা উন্মোচন করার চেষ্টা করব, যাতে করে আগামী বাজেটে অথবা আগামী দিনে যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা যে সমস্ত রাজনৈতিক তৎপরতা হবে এইগুলি সমাধানের পক্ষে কাজ করতে পারে। শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক সংস্কার ইস্যুতে নিজেদের অবস্থান এবং সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেছে সচেতন নাগরিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত সরকার কারিকুলাম এবং পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী ও সাম্প্রদায়িক রূপদান করে। বিভিন্ন বইতে ছিল ট্রান্সজেন্ডার, যৌন বিকৃতি, অবাধ মেলামেশা সহ পশ্চিমা সংস্কৃতির ভয়াল অনুপ্রবেশ। এ সময় পাঠ্যপুস্তক সংস্কারে সরকারের কাছে তারা 5 দফা দাবি তুলে ধরেন। এছাড়া স্বার্থান্বেষী মৌলবাদী মহল উল্লেখ করে বক্তব্য দেওয়ায় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের তীব্র নিন্দা জানানো হয়। এ সময় লেখক ও অ্যাক্টিভিটিস মৌলানা সাইমুম সাদির সঞ্চালনায় লিখিত বিবৃতি পাঠ করেন আলেম ও তাকুয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন মুফতি সাইফুল ইসলাম, প্রফেসর মুক্তার আহমেদ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নুরুজ্জামান ফরাজি, মৌলানা লুৎফর রহমান সহ সচেতন নাগরিক সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশের চলচ্চিত্র শিল্পের সামগ্রিক সমস্যা ও সমাধান সম্ভাব্য উপায় নিয়ে 21 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। এই সময় বক্তারা এই শিল্পের মতো পৃষ্ঠপোষকতার দাবি জানান। বলেন, সিনেমা হল সংস্কার এবং এই শিল্পে সংশ্লিষ্ট সবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার ধারা থেকে বেরিয়ে সকল ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিল্পের সার্বিক উন্নয়নের ব্যাপারেও জোর দেন ফোরামের সদস্যরা। এবার পার্টিস খেলার খবর। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগার্সরা। সেমিফাইনাল খেলার আশা নিয়ে দেশ ছাড়া দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চান তারা। শারজায় বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস থেকে বেরিয়ে এসে দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন স্বপ্ন এবার নিগার সুলতানা জাহানারাদের চোখে মুখে। 2014 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশ নারী দলের সাফল্য বলতে তেমন কিছু নেই। 17 ম্যাচে জয় পেয়েছে মাত্র 2টিতে। সব আক্ষেপ ভুলে এবার প্রথম ম্যাচেই জয় চায় টাইগ্রেসরা। কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি, সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয়ে আশাবাদী করে তুলেছে বাংলাদেশকে। স্কটল্যান্ডের সাথে আগে যতবার খেলা হয়েছে সবকটিতেই হারিয়েছে বাংলাদেশ। সেই ধারা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে জ্যোতি জাহানারারা। পাকিস্তানের এগেনস্টে সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে, ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করেছিল, বলাররা অনেক ভালো বেশি আমি বলবো ব্যাকআপ দিয়েছে, ফিল্ডাররা তো অসাধারণ করেছে। সোফার সব কিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে নিজেদের ইতিহাস নতুন করে লিখতে চায় বাংলাদেশ। স্কটিশদের হারিয়েই তার শুরুটা করতে চান টাইগ্রেসরা। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, শেষ কয়েকে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে ফের আলোচনায় বসবেন ডক্টর ইউনূস। 6 সংস্কার কমিশনের অগ্রগতি জানানো হবে। সেনাবাহিনীর আশ্বাসে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ প্রত্যাহার। 52 ঘণ্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এবং মহালয়া দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে দেবীর বন্দনা, কঠোর নিরাপত্তা বলয় র্যাবের।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।